খেলা হয় খেলোয়াড়দের সাথে। এখন যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার ছায়ার তলে আছে, দুইটা শক্তি ওখানে কাজ করছে। একটা, আমি বলবো না বিএনপিকে এরা সম্পূর্ণভাবে স্বাধীনতা বিরোধী শক্তি, কারণ এখানে বেশ কিছু স্বাধীনতা পক্ষের লোকও আছেন, বাট আমার মনে হয় তারা রং ট্র্যাকে হাঁটছেন। খেলা হয় খেলোয়াড়দের সাথে, ওদের সাথে যদি হয় তাহলে যুদ্ধ হবে ইনশাল্লাহ, এবং আমরা জিতবো। আপনি নিশ্চিত থাকেন, জাতিপিতার কন্যা শেখ হাসিনা উনি যা বলেন এবং তাই করেন। এই টুস করে ঢুকে যাব, ডিসেম্বরে আসব, উনি দেখছেন, টেস্ট করছেন যে কি হয়, এবং টেস্ট করে দেখবেন যে আওয়ামী লীগ নামে কিনা। নামলে নির্যাতিত নিপীড়িত হবে কিন্তু সাধারণ নেতাকর্মী, উনি কিন্তু আসবেন না। কারণ ওনার এবং ওনার পরিবার এবং ওনার এই যে সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার পাহাড়ের উপর বসে আছে বিদেশে, আরাম করেই আছে তারা। শামীম ওসমান, আরে ভাই শামীম ওসমানের এক নামেই তো নারায়ণগঞ্জের যে 20-30 লাখ 20-30 লাখ নাকি টোটাল জনসংখ্যাটা পুরো নারায়ণগঞ্জ জেলার মানুষ তো শামীম ওসমানের নাম শুনে মুখটা দেখায় না। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, অনুরোধ থাকবে তাদের সকলের কাছে দয়া করে পুরো ভিডিও শেষ পর্যন্ত না দেখে যাবেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নিউ ইয়র্ক থেকে এবারে কঠিন হুঁশিয়ারি দিতে দেখা গেল সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য, নারায়ণগঞ্জের ত্রাস বলতে পারেন আপনারা শামীম ওসমান। সে পলাতক আছে দীর্ঘদিন ধরে দেশের বাইরে। এবারে সেখান থেকে বিএনপি সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন তিনি বললেন, এবারে আর খেলা নয়, এবারে হবে যুদ্ধ। শামীম ওসমান বিএনপি নেতাকর্মী এবং সরকার প্রধানের উদ্দেশ্যে কিছু কথা বলেছে। তিনি বলেছেন, নেত্রী আসছে ডিসেম্বরে, সেই সাথে আমরাও ফিরছি নেত্রীর সঙ্গে একসাথে দেশের মাটিতে পা রাখব, এবং ওই দিনই ফাইনাল খেলাটা হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শামীম ওসমান যেই কথা বলেছে, যেই হুঁশিয়ারি বার্তা দিয়েছে বিএনপি সরকারকে উদ্দেশ্য করে, এই বার্তা নিয়ে কি ভাবছে সরকার, চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখি। শামীম ওসমানের বক্তব্য শুনি, তারপরে কথা বলি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আমাদের সঙ্গেই, কোথাও যাবেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আর দেরি করব না, সরাসরি আমরা চলে যাব শামীম ওসমানের ভিডিওতে। আমরা শোনার চেষ্টা করব তিনি কি বলেছেন, কেন বলেছেন, এবং তার এই বক্তব্যের কারণে বিএনপি সরকারের বা বিএনপি নেতাকর্মীদের প্রতিক্রিয়াটা কী সেটা জানার চেষ্টা করব। 2024 সালের পর আবারও প্রকাশ্যে রাজনীতিতে সরব হওয়ার চেষ্টা করছেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন তিনি। এজন্য অংশ নিচ্ছেন রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে। নিউ ইয়র্কের কুইন্সে একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ঠিকানা টিভির সাথে কথা বলেন শামীম ওসমান। ডিসেম্বরে নেতাকর্মীদের সাথে নিয়ে দেশে ফেরার অঙ্গীকার করেন তিনি। আপনি নিশ্চিত থাকেন, জাতিপিতার কন্যা শেখ হাসিনা উনি যা বলেন এবং তাই করেন। উনি যেই স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আর মা যদি যায়, সন্তানরা তো অবশ্যই যাবে। 71-এর পরাজিত শক্তির সাথে খেলা নয়, এবার সরাসরি যুদ্ধ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খেলা হয় খেলোয়াড়দের সাথে। এখন যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার ছায়ার তলে আছে, দুইটা শক্তি ওখানে কাজ করছে। একটা, আমি বলবো না বিএনপিকে এরা সম্পূর্ণভাবে স্বাধীনতা বিরোধী শক্তি, কারণ এখানে বেশ কিছু স্বাধীনতা পক্ষের লোকও আছেন, বাট আমার মনে হয় তারা রং ট্র্যাকে হাঁটছেন। খেলা হয় খেলোয়াড়দের সাথে। 71-এর পরাজিত শক্তি খেলোয়াড় না, ওদের সাথে যদি হয় তাহলে যুদ্ধ হবে ইনশাল্লাহ, এবং আমরা জিতবো। নারায়ণগঞ্জের 4 জায়গায় জঙ্গিদের অস্ত্রের প্রশিক্ষণ চলছে বলেও জানান শামীম ওসমান। যদিও সাংবিধানিকভাবে এই সরকারের কোনো বৈধতা নাই, এবং সাংবিধানিকভাবে যারা দুটো শপথ নিয়েছেন তাদেরও কোনো বৈধতা নাই, কিন্তু তাদের আন্ডারে আমি আমার এলাকাতেই নারায়ণগঞ্জেই 4টা জায়গায়, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসায় এখন পর্যন্ত অস্ত্রের ট্রেনিং চলছে। এবং সেই অস্ত্রের ট্রেনিং যারা করছেন কাদের জন্য করছেন এটা বোঝার জন্য আপনার চ্যানেলের মাধ্যমে সরকারকে অনুরোধ জানাচ্ছি। সেইখানে আরসার প্রধান গ্রেপ্তার হয়েছিলেন এই নারায়ণগঞ্জের সিদ্দিকগঞ্জ থেকেই, ছাড়াও পেয়ে গেলেন। ওখানে লস্করে তৈয়বার থেকে আরম্ভ করে, যেটা আমাদের সাজিবা যে জয় বলেছেন, এমন কোনো আন্তর্জাতিক সংস্থা নাই যারা পাকিস্তানে হেরে যাওয়া, যারা নাকে খত দিয়েছিল 1971 সনে, তাদের ওই অপমান সহ্য করতে না পেরে এবং এই ভৌগোলিক কারণে বাংলাদেশটাকে ব্যবহার করে
বিশেষ করে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বাংলাদেশকে একটা জঙ্গি এবং ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য ডক্টর ইউনূসকে যে এজেন্ডা দেওয়া হয়েছিল সেই এজেন্ডাকে বাস্তবায়িত করে তারা ভারত সহ ইন্ডিয়া সহ এই সাবকন্টিনেন্টকে অস্থিতিশীল করার জন্য প্রয়াস চালাবে। আমার বিশ্বাস যেটা পৃথিবীর শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কাছে এর মধ্যেই এর দালিলিক প্রমাণ আছে। বাংলাদেশে এখন নির্বাচন হলে আওয়ামী লীগ প্রায় ৭৫% ভোট পাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এত বেশি গরম খবর, কোনটা রেখে কোনটা বলবো সিদ্ধান্ত নিতে পারছি না। তাহলে উপায় কি? উপায় এখন একটাই, আমি আস্তে আস্তে একটা একটা করে বলতে থাকি। আমরা প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবর দিয়ে শুরু করি। খবরটা আর কারো নয়, মনে আছে আপনাদের? খেলা হবে, মনে আছে? কে বলেছিল খেলা হবে? শামীম ওসমান, নারায়ণগঞ্জের ডন, যিনি নারায়ণগঞ্জ যার ভয়ে থরথর করে কাঁপতো, তিনি বিএনপিকে সরাসরি এইভাবে আহ্বান জানাতেন খেলা হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে খেলা হবে, শামীম ওসমানের কথাটাই নকল করে ওবায়দুল কাদের বলতেন। তিনি কিন্তু এটা প্রথমে বলেছিলেন, আসো বাপু খেলা হবে। ৩-৪ দিন হলো শামীম ওসমানকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, সে সামনে আসা শুরু করছিল, বিশেষ করে 15ই আগস্টকে সামনে রেখে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। আর তাদের নেতৃত্ব বলে রেখেছে ডিসেম্বরে তারা দেশে ফিরবে। যদিও কোন ডিসেম্বর এটা কিন্তু বলে নাই। আপনারা আবার ভাবেন না 2026 সালের ডিসেম্বর, এটা ডিসেম্বর তো শুধু 2026এই নয়, 2041 সালেও ডিসেম্বর আছে। তো ওই উপলক্ষে সে আসা শুরু করেছিল। ঠিক তেমনই এরকম একটা প্রোগ্রামে আজকে এসেছিল আমেরিকায়। আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে, যে সমস্ত জুলাই যোদ্ধা আছে, তারা তাকে সেখানে রেড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে। একটা বিল্ডিং এ সে বক্তব্য দিচ্ছিল, তার কাছে খবর গেল যে আপনি দ্রুত শেষ করেন, অবস্থা কিন্তু বাইরে ভালো না। সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় স্থানীয় বিএনপি, জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে, তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং ধরে ফেলে। এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে তারা একের পর এক বিভিন্ন জায়গায়, যেখানে জুলাই যোদ্ধারা বা এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যেখানেই গিয়েছে সেখানেই তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে। তারা ভেবেছিল যে পৃথিবীতে তারা মনে হয় তাদের জাল বিস্তার করে ফেলেছে, আর কেউ এখানে কোনোদিন পাত্তা পাবে না। কিন্তু মুদ্রার অপর একটা পৃষ্ঠা যে আছে, এটা তারা ভুলেই গিয়েছিল। যার কারণে এখন ওই যে আগেই বলেছি, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যে গতিতে কোনো কিছু ছুড়বেন, তার থেকে দ্বিগুণ গতিতে এটা ব্যাক করবে, সেটাই হচ্ছে। যাই হোক, এ বিষয়ে আমার বলা বক্তব্য শেষ। আমেরিকাতে এখন সকাল 9:30 বাজে, আর আপনাদের এখানে সম্ভবত সন্ধ্যা। তো হঠাৎ কিছুক্ষণ পর তো কাজে যাবো, তো হঠাৎ ফেসবুকে একটা ভিডিও চোখে পড়লো আমার। সেটা হলো একটা ছেলে, নিরীহ একটা ছেলে, হাতে একটা ব্যাগও আছে। দেখলাম ওই ধানমন্ডি 32 নম্বরে সে ফুল তো তার হাতে দেখলাম না, মনে হয় ফুল তার হাত থেকে কেড়ে টেড়ে নিয়েছে, আশেপাশে লোকজন হবে। তো দেখলাম সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করতেছে, ভাই তোমার সাথে কি হয়েছে? তো সেই ছেলেটা বলতেছে যে ভাই আমি তো আসছি এখানে আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধুর এই বাড়িতে ধানমন্ডি 32 নম্বরে আমি কিছু ফুল নিয়ে আসছিলাম, বুঝছেন, কিছু ফুল নিয়ে আসছিলাম ফুল দেওয়ার জন্য। তো এই কথাটা বলতে দেরি আছে, আশেপাশের কিছু ছেলে ছিল, একটা ছেলের নাম সম্ভবত আয়াস, বারবার বলতে শোনা যাচ্ছিল তাকে, ওই হালকা হালকা একটু দাঁড়িয়ে আছে, একটু কালো করে, একটু স্বাস্থ্যবান। তো সেই ছেলেটা দেখলাম হাতে একটা ঝাড়ু নিয়ে প্রথম সে হাত দিয়ে কিল ঘুষে মারছিল ছেলেটাকে। তো পরে দেখলাম একটা ঝাড়ুই না, তারপরে সেই ছেলেটাকে ইচ্ছা মতো পেটেতে রাস্তার ওদিক দিয়ে দূরে মানে ধরেতেছে, পিটেছে। ব্যাপারটা হলো এটা এরকম। তো এটা দেখে মানে এত খারাপ লাগলো আমার, মানে বলার মতো না। আসলে ভিডিওগুলো যখন করি, এই ধরনের ভিডিও যখন করি, তখন কারো পক্ষে বা বিপক্ষে চলে যায়। এবং আপনারা কি করেন, খুব সহজে আমাকে একটা পলিটিক্যাল পার্টির একটা পেইড এজেন্ট হিসেবে খুব সহজে ট্যাগ দিয়ে দিতে, জজ ভাই ওই দলের পয়সা গেছে এর জন্য ভিডিও করে। ভাই ব্যাপারটা সেটা না। আজকে যদি আপনার প্রতি কোনো অন্যায় হয়, আমি জজ ভাই ইউটিউব ফেসবুকে যদি থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখিয়ে দেয়, ঠিক আছে, আমি আপনার পক্ষেও কথা বলবো। যদি আপনি ন্যায়ের পথে থাকেন এবং সত্যি যদি আপনার উপর অন্যায় হয়ে থাকে, ভাই সমাজে কারো না কারো তো কথা বলতে হবে। সবাই যদি বিক্রি হয়ে যায়, সবাই যদি জ্ঞান কানা হয়ে যায়, সবাই যদি মূর্খ হয়ে যায়, তাহলে ভাই আল্লাহর অভিশাপ নেমে আপনাদের উপর, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। তো যে কারণে ভিডিওটা করা। এখন দেখেন বঙ্গবন্ধু মারা গেছে, কত বছর হয়েছে, প্রায় 50 বছরের মতো হয়ে গেছে মনে হয়। তো এখন মারা গেছে বঙ্গবন্ধুর সেই আওয়ামী লীগ আর বর্তমানের যে আওয়ামী লীগ, সেটা তোর ভাই এক না। এখন বর্তমানের যে আওয়ামী লীগ, তার নেত্রী হলো শেখ হাসিনা। সে যদি কোনো অন্যায় কাজ করে থাকে, বাংলাদেশের মানুষকে প্রবঞ্চনা করে থাকে, বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে থাকে, দুর্নীতি করে থাকে, বাংলাদেশকে বিক্রি করে থাকে ভারতের কাছে, বা বাংলাদেশ নিয়ে লুটপাট করে থাকে, ইভেন তার দলের নেতাকর্মী, তাদের তো লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী, সবাই তো ভাই খারাপ না, তাই না? এখন যাই হোক, ধরে নিলাম সবাই খারাপ কাজ করছে। এখন মজার ব্যাপার হলো করছে তো তারা,
কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খবর থেকে উঠে এসে তো বাংলাদেশকে ভারতের কাছে এই এই যে 17 বছর আওয়ামী লীগের শাসনামল ছিল, তো সেই সময় এসে তো বঙ্গবন্ধু কবর থেকে উঠে এসে তো ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করেনি। কথা তো সত্যি, বেচারা দুর্নীতিও করেনি, সুইস ব্যাংকে পয়সা জমায়নি, করছে নাকি? লুটপাট করছে? বাংলাদেশে কোনো মন্ত্রী এমপি ছিল? বেচারা তো মহিলা বহুত হয়ে গেছে বহু বছর আগে। এখন চিন্তা করে দেখেন, এই ব্যক্তিটা মরে গেছে এত বছর আগে, তো তাকে যদি কেউ ভালোবাসে, বাংলাদেশের একজন মানুষ যদি তাকে ভালোবাসে এবং তার সেই 32 নম্বর বাড়িতে যদি কিছু ফুল দিতে চায়, এটা দোষের কি হইলো ভাই? আপনার যদি এগুলো করা ঠিক হচ্ছে না। এবং যে ছেলেটাকে দেখলাম এই মারামারি করতেছে, ওই ফুল দিতে আসে সেই ছেলেটাকে মারতেছে, সে একজন চুলাই যোদ্ধা, সে একজন চুলাই যোদ্ধা। তো আপনারা যেগুলো করতেছেন এখন সারা দুনিয়ার পত্র পত্রিকাতে আর সারা মিডিয়াতে আমরা যেটা দেখলাম সেটা হলো এক জুলাই যোদ্ধাদের পক্ষ হয়ে এই ছেলে এই বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে ফুল দিতে আসা এই ছেলেটাকে এভাবে নির্মমভাবে মারপিট করলো, বলছে নির্মমভাবে মারপিট, এটা তো আমরা সবাই দেখলাম। তো দেখার পর এটার মেসেজটা কি গেল সত্যি করে বলতে পারেন? মেসেজটা কি গেল? আপনারা মানুষের দৃষ্টিতে আরো খারাপ হয়ে যেতেছে, খুবই খারাপ হয়ে যেতেছে, এবং মানুষ আপনাদেরকে ঘৃণা করতেছে। 2 দিন আগে আপনাদের জুলাই যোদ্ধাদের প্রতি সম্মানটা ছিল, 3 দিন আপনাদের সম্মানটা আপনি নষ্ট করতেছেন। এগুলো দেখার জন্য, এগুলো করার জন্য কেউ জুলাই আন্দোলনে আমরা শরীক হই, আমি নিজেও ভিডিও করছি জুলাই আন্দোলনের পক্ষে, এগুলো দেখার জন্য আমরা করিনি। এবার আসেন দ্বিতীয় মেসেজটা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর এবং খাতারনাক আপনাদের জন্য। তো আপনারা এগুলো করে কি করতেছেন? প্রতিহিংসা, রিভেঞ্জ, একটা রিভেঞ্জ ঢুকে দিতেছেন কাদের ভিতরে? আওয়ামী লীগের মধ্যে। আর আওয়ামী লীগে কারা আছে? একজনের নাম নিলে তো আপনারা এক মিনিট দিবেন, শামীম ওসমান। শামীম ওসমান আওয়ামী লীগে, সেই নারায়ণগঞ্জের শামীম ওসমান। আরে ভাই, শামীম ওসমানের এক নামই তো নারায়ণগঞ্জের যে 20-30 লাখ নাকি টোটাল জনসংখ্যাটা পুরো নারায়ণগঞ্জ জেলা, পুরো নারায়ণগঞ্জ জেলার মানুষ তো শামীম ওসমানের এক নাম শুনে মুখটা দেখেন। এরকম বড় বড় গডফাদার আছে, এগুলো আওয়ামী লীগ। এক কি শামীম ওসমান? প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় একটা শামীম ওসমান আছে আওয়ামী লীগের। তো তারা তো একটু বিপদে পড়ছে, অবস্থা খারাপ, তো তারা তো নীরবে চলে গেছে। এখন যেগুলো করতেছেন আপনারা নিউ ইয়র্কের থেকে বসে শামীম ওসমানরা দেখতেছে কিনা বলে? তা এখন মনে করেন কোনো কিছু স্থায়ী হয় না। এখন আওয়ামী লীগ 17 বছর পর সে চলে গেল, সে কি কোনোদিন ভাবছে? স্থায়ী তো হয়নি। আর আওয়ামী লীগে যে পরিমাণ প্রশাসন থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের সবকিছু যেভাবে নিয়ন্ত্রণ করতো, ও 1000 ভাগও তো আপনার না, 1000 ভাগের 1 ভাগও তো আপনার না। তারপরে তো আওয়ামী লীগ 17 বছর পর তাকে চলে যেতে বলো যে কোনো কাহিনীর কারণে। এখন ঘুরে ফিরে আপনারা আবার 2 দিন পর চলে যাবেন না, এর তো কোনো গ্যারান্টি নাই ভাই। আমি কিন্তু কোনো পক্ষের হয়ে কথা বলতেছিলাম, গাইলে নেবেন না খামাকা, আমি ন্যায়ের পক্ষে কথা বলতেছি। ছেলেটা ফুল দিতে গেছে, তাকে দিতে দেওয়া উচিত ছিল, এগুলো করা আপনাদের উচিত হয়নি। তা এখন এগুলো করছেন, এই মেসেজটা কি গেল তাদের কাছে? আওয়ামী লীগের যারা গডফাদার আছে, ভেরি ভেরি ডেঞ্জারাস যে ক্যারেক্টারগুলো আছে বুঝছেন, তারা কি করতেছে এগুলো দেখতে? তারা তো ফিরে আসবে। আওয়ামী লীগ 17 বছর এত কিছু করার পরও, প্রশাসন থেকে নিয়ে শুরু করে যা কিছু, এত বড় শক্তিশালী দল হওয়ার পরও তো সেই 17 বছরে মানে ধসে পড়লো, কলাপস হয়ে গেল। তো আপনারা কি করছেন বলেন? আপনার তো ধারে কাছে নাই, বুঝছেন, আপনার ধারে কাছে নাই, যে কোনো সময় পড়ে যাবেন না। তো তখন ঘুরে ফিরে যদি আওয়ামী লীগ আসে আর এই ভিডিওগুলো তো থেকে যাবে সোশ্যাল মিডিয়াতে, তখন কি হবে বলেন তো? আপনারা যেমন ওই আওয়ামী লীগের নাম মুখে নিলে মানুষকে এভাবে মারতেছেন, বঙ্গবন্ধুর নাম মুখে নিলে মারতেছেন, তো তারাও তো জুলাই যোদ্ধার নাম শুনলেই, জুলাই যোদ্ধা যেখানেই পাবে সেখানেই কুত্তার মতো ধরে ফিরে। তখন কি করবেন বলেন? কার কাছে বিচার দিবেন বলেন? আমারে বলেন, বলে যাবেন এই ভিডিওতে। যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে আর জুলাই যোদ্ধা যেখানে পাবে সেখানে ধরে ফিরে যদি কুত্তার মতো ফিরে খালি জিজ্ঞেস করবে তুই কে? আপনারা যখন আবার আগের মতো এখন যেমন গর্ব নিয়ে বলেন আমি একজন জুলাই যোদ্ধা, তখন তারা তো প্রতিহিংসা বলেন, এটা করবে কেমনি? কি করবেন? যত ভালো জুলাই যুদ্ধ আছে তাদেরকে কুত্তার মতো পিটিয়ে খাবেন আপনারা, আর যারা খারাপ যুদ্ধ আছে এরা তো দেশ ছেড়ে পালাইবে, বুঝছেন। আর যদি দেশে থাকে তাহলে তো জিন্দা লাশ হয়ে যাবে, বুঝছেন। কি বানায় আমি যাই না, ভাবলে আমার গায়ে লুমটুম খারাপ হয়ে যায়। তো এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনারা নিজেদেরকে ফেলে দিচ্ছেন। আর আপনাদের যে দলের বড় বড় নেতারা আছে, এই যে এনসিপি দলটা তো জুলাই যোদ্ধাদের মধ্যে থেকেই তৈরি হয়। তো ভাই আপনাদের একটা কথা বলি, এই আপনাদের এই ছোট মোটো নেতাকর্মী যারা আছে এই ধরনের অঘটনগুলো ঘটাইতেছে, ঘটানোর পর আপনাদের কিন্তু টিভির পর্দায় এসে বলতে কখনো শুনি না যে না এই কাজগুলোকে আপনারা সাপোর্ট করেন, এগুলো ঠিক হচ্ছে না, এগুলো অন্যায়, যারা করছে তাদেরকে বাধাও দিচ্ছেন না। তো তার মানে কি তাদের এই আকামগুলো ঘুরে ফিরে আপনাদের উপরে আসতেছে। যখন নাকি আওয়ামী লীগ ঘুরে ফিরে আসবে তখন তো ভাই টার্গেট করবো আপনাদের উপর। এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস আলম বলেন, এই যারা আছে, এই নাসির পাটোয়ারি বলেন, ভাই আইসা তো করবো আপনাদের। তখন তো আপনারা ভাই হাত দিলে মাপ চেয়ে বলবেন যে ভাই ওই যে ঘটনা ঘটছিল 32 নম্বর বাড়ির সামনে, যে ছেলেরা এটা এভাবে মারপিট করলো, ভাই ও তো আমি ছিলাম না, ভাই আমরা তো করি আমাকে। কিন্তু আপনারা চুপ ছিলেন। চুপ থাকার অর্থ কি? চুপ থাকার অর্থ হলো নীরবে সাপোর্ট করে, এটা অর্থ লাগে। আপনারা এটা করছেন। তো এইসব ছোট মোটো 2-4টা ঘটনা ঘটে আপনারা আপনাদের পুরো দলটার ইমেজ নষ্ট করতেছেন। বাংলাদেশের মানুষকে যতটা মূর্খ মনে করেন, বাংলাদেশের মানুষ ততটা মূর্খ না, যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট চলে, তার বুঝে কিন্তু বলে না। থামান, এটা আপনাদের ইজ্জতের প্রশ্ন, আপনাদের ইমেজে বড় একটা আঘাত করতেছে, আপনার দলটাকে বড় ধরনের একটা বিপদের মধ্যে ফেলতেছে, বলছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। এগুলো থামান, সবাই মিলেমিশে মানুষের জন্য কাজ করেন, মানুষকে ভালোবাসেন।
মানুষকে ভালোবাসেন, দেশটার প্রতি মায়া গান করছেন, দেশটার প্রতি মায়া গান। বাংলাদেশে বিরাট পড়বে করে পানি নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কি করবে? নদী কি গিয়ে করেন গিয়ে? শেখ হাসিনার আমলে একচেটিয়া মিডিয়াতে নিয়ন্ত্রণ করেছে, তারা এখনো আছে, তারা কিছুদিনের জন্য চুপচাপ আছে। আগামী কিছুদিনের মধ্যেই তাদের আসল চেহারা উন্মোচিত হবে, তখন এদেরকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হবে না। তারেক রহমানের সরকারকে বরং ওরাই নিয়ন্ত্রণ করবে কিছুদিন পর। বাংলাদেশে আসার মতো সিদ্ধান্ত নেওয়া এত বড় ভুল উনি করবে বলে আমার মনে হয় না। মানে ওনার জন্য করি, আমরা চাই আসুক, কিন্তু উনি মনে হয় না এই ভুল কখনোই করবেন। তৎকালীন সময় যারা ছিল ঠিক তারা এখনো আছে, এই দুঃখ আমি কার কাছে বলি। তারা এখনো পর্যন্ত বলবৎ এবং তারা এখনো পর্যন্ত পেছন থেকে কাজ করছে। সামনে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা। হাসিনা দিল্লি থেকে যে ভাষণে অনলাইনে যুক্ত হয়েছিলেন, ওইটাকে কেন্দ্র করে যদি বা আমরা যেটা শুনি যে হাসিনা ডিসেম্বরে আসবেন, এরকম একটা বিষয়, যে আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার ফিরে আসতে চায়, সেক্ষেত্রে আপনার কি মনে হয় সবচেয়ে বড় শর্ত কি হওয়া উচিত বা কোনো সুযোগ আছে কিনা? গণতান্ত্রিক উপায়ে ফিরে আসার এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ আছে বলুন? উনি গণতান্ত্রিক, উনি অগণতান্ত্রিক একজন মানুষ, গিয়েছে তিনি অগণতান্ত্রিক ভাবে। আসার যদি কখনো ওনার সুযোগ হয় তাহলে অগণতান্ত্রিক ভাবে আসতে হবে। গণতান্ত্রিক ভাবে আসতে গেলে ওনাকে সর্বপ্রথম ওনাকে জেলে যেতে হবে, কারণ উনি তো ওয়ারেন্টার আসামি, রাইট? উনি যদি ওইভাবে আসে, ওনাকে তো রাজনীতি করার তো সুযোগ নাই ওনার। আর উনি আসুক, এটা তো আমিও চাই। উনি আসুক, উনি আসতে করে উনি বিচার ফেস করবেন, আদালত ফেস করবেন, এরপর ওনার ভাগ্যে যা আছে তাই হবে। আমরা অবশ্যই চাই এদেশে যিনি 24-এর মধ্যে অনেক অপরাধ ঘটিয়ে গেছে, তো তার বিচার কি হবে না? উনি মানে ওনাকে তো ধরেন সেফ কাস্টডিতে রাখা হয়েছে। 5ই আগস্ট উনি এই দেশ থেকে মানে গেছেন নিজেকে বাঁচানোর জন্য, তো ওনার আনটাচড হয়ে আছে। এতগুলি অপরাধ তিনি করেছেন, গত 17 বছর শোষণ শাসন করে যা কিছু করেছেন। 5ই আগস্ট পর্যন্ত কত মানুষ হত্যাকাণ্ড হলো, এগুলির অনেকগুলি মামলা ওনার বিরুদ্ধে রয়েছে। তো উনি তো, এটা তো আমরা সবাই চাওয়া উচিত যে উনি এসে এগুলি ফেস করুন। ওনাকে তো এখানে আর চমৎকার ভাবে বিরোধী দলীয় নেত্রী অথবা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে ওরকম বিশাল সম্মানের সাথে তো আর কেউ গ্রহণ করবে বা করার কোনো সুযোগই নেই। তবে আমার মনে হয় উনি কখনোই এই বাংলাদেশে আসার মতো সিদ্ধান্ত নেওয়া এত বড় ভুল উনি করবে বলে আমার মনে হয় না। মানে ওনার জন্য করি, আমরা চাই আসুক, কিন্তু উনি মনে হয় না এই ভুল কখনোই করবেন। কারণ ওনার প্রতি শুধুমাত্র আদালতে যে ওনার জন্য বসে আছে তা না। বাংলাদেশে অনেক মানুষ যাদের সন্তান মারা গেছে, যারা দীর্ঘদিনের নির্যাতিত ছিলেন, তারা মনে হয় না যে ওনাকে খুব ভালোভাবে স্বাগত জানাবে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠান ফেস দ্য পিপল জুলাইয়ে যেভাবে কাজ করছে, সেই দৃষ্টান্ত বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে কি শিক্ষা নিতে পারে? সেই দৃষ্টান্ত থেকে আপনার কি মনে হয়? জুলাই পর্যন্ত কাজ করেছি বলাটা আমি মনে করি। জুলাই পর্যন্ত না, মানে জুলাইয়ে যে কাজটা করছে, অর্থাৎ জুলাই কাজ সময়টা দেখুন, তৎকালীন সময় আমি চাই যে আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি, আমাদের এই ক্যামেরাগুলি আছে, সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের যতগুলি মিডিয়া ছিল, কোনো মিডিয়া প্রকৃতপক্ষে জুলাইয়ের পক্ষে কাজ করেনি। জুলাইয়ে যারা আন্দোলন করেছিল, যুদ্ধ করেছিল, সবাইকে তৎকালীন সময় জঙ্গি হিসেবে অভিহিত করেছিল। সারা পৃথিবীর মিডিয়ার কাছে ভুল তথ্য পাঠিয়ে কিভাবে বিভ্রান্ত করা যায় আন্দোলনকে, কিভাবে নস্যাৎ করা যায়, কিভাবে আন্তর্জাতিক শক্তি নিয়ে শেখ হাসিনা আরো ক্ষমতায় থাকতে পারে, সেই ধরনের যথেষ্ট চেষ্টা করেছে। আর সবকিছু মিলিয়ে বাংলাদেশের যতগুলি মিডিয়া ছিল, তৎকালীন সময় যারা ছিল ঠিক তারা এখনো আছে। এই দুঃখ আমি কার কাছে বলি। তারা এখনো পর্যন্ত বলবৎ এবং তারা এখনো পর্যন্ত পেছন থেকে কাজ করছে। আমাদের এই দেশটাকে আবারও একটা মানে কিভাবে বিভ্রান্ত করা যায়, এই সামনের পথটা যেভাবে আমরা সবাই সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা করছি, এটাকে নস্যাৎ করবার জন্য ইতিমধ্যে মানে পাশাপাশি দাঁড়িয়ে যারা যুদ্ধ করেছে দীর্ঘদিন, তাদেরকে পর্যন্ত বিভক্ত করে ফেলছে। অলরেডি সফল তারা। সামনে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। এবং এই যারা মানে আগে শেখ হাসিনার আমলে একচেটিয়া মিডিয়াতে নিয়ন্ত্রণ করেছে, তারা এখনো আছে, তারা কিছুদিনের জন্য চুপচাপ আছে। আগামী কিছুদিনের মধ্যেই তাদের আসল চেহারা উন্মোচিত হবে, তখন এদেরকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হবে না। তারেক রহমানের সরকারকে বরং ওরাই নিয়ন্ত্রণ করবে কিছুদিন পর। দেখেন আপনি ব্যক্তিগতভাবে জানতে চাই, জুলাইয়ের সময় থেকে এখন পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে যে ঝুঁকি নিয়েছেন, বিশেষ করে জুলাইয়ের সময়টা, এই মানে ঝুঁকি নেওয়ার পর শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত আপনার প্রাপ্তিটা কি আসলে? আমার প্রাপ্তির জন্য আমি কিছু করিনি। আমি বাংলাদেশে এসেছি, আমি দীর্ঘদিন 9 বছর কানাডায় ছিলাম, সেখানে মানে গিয়েছিলাম দেশের পরিস্থিতির কারণে, বাধ্য হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে চলে আসবো কয়েকদিন পর, কিন্তু আর দেখলাম যে ফিরে আসার কোনো পরিবেশ ছিল না, বাধ্য হয়ে সেখানে থাকতে হয়েছে। সেখানে একটা সময় আমি অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা করেছি। সেখানে আমার পরিবার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের একটা সামাজিক কি বলবো এটাকে একটা বন্ডিং তৈরি হয়েছে। সুতরাং সেখানে আমার একটা ইয়ে আছে। আর বাংলাদেশে আসার পর আমি খুব বেশি যে প্রত্যাশিত জায়গায় যেতে পেরেছি, আমার তেমন কোনো কিছু চাওয়া ছিল না। যে আমি ভেবেছিলাম স্বাধীনভাবে এই দেশে গণমাধ্যম, অন্য গণমাধ্যম যেভাবে চলবে স্বাধীনভাবে, আমিও হয়তো তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। যা দেখতে পাচ্ছি যে আসলে যেসব গণমাধ্যম
আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন দেখবেন যে 10 জন, আপনি 10 জনের একটা একই কাজের গ্রুপের 9 জন যদি একটা পথে হাঁটে, আবার সেই পথটা যদি হয় আপনার বিপরীতে, আপনি একা যখন চলেন তখন আপনি কতটুকু যেতে পারবেন? আমি এই একা পথটা হাঁটছি, আমি জানি না কতটুকু যেতে পারবো, তবে আমি একা পথে হাঁটতে হাঁটতে যদি ওই 9 জনের, মানে আমার যদি কোনো উপায় না থাকে, আমি যেটা হয় সাধারণত যে এই একজন 9 জনের কাছে ঘিরে যায়, রাইট? আমি সেটা না করে আমি আবারও হয়তো আগের জায়গায় চলে যাবো, তবু আমি এই 9 জনের কাছে যাবো না। এটা হলো আমার ব্যক্তিগত ইথিক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তিটা কি থাকবে, কি বলবেন আসলে আপনারা। শামীম ওসমান যেই হুঙ্কার ছাড়লেন দীর্ঘদিন পর আত্মগোপনে থাকার পরে, এখন প্রকাশ্যে এসে যে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে বিএনপি সরকারকে উদ্দেশ্য করে, সেই বার্তাকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দাবি করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে যেই বার্তা দিচ্ছেন তারা, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন ডিসেম্বরে, আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থেই ডিসেম্বরে দেশে ফিরতে যাচ্ছে শেখ হাসিনা? আওয়ামী লীগ নেতাকর্মীরা একই সঙ্গে দেশের মাটিতে পা রাখবেন, নাকি ফাঁকা বলে দিয়ে নেতাকর্মীদের মনে একটা জোশ রাখার চেষ্টা চলছে? আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আপনারা কি মনে করেন এই বাংলার জমিনে পুনরায় রাজনীতি করতে পারবে, রাজনীতিতে সক্রিয় হতে পারবে আওয়ামী লীগ? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা দেশের মাটিতে ফিরলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি করতে হবে। সেই মনে হয় না দেশে ফিরবে শুধুমাত্র নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। সে এই কথাগুলো বলছে দূর প্রবাসে থেকে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শেখ হাসিনা নানা ধরনের বক্তব্য রেখে যাচ্ছে শুধুমাত্র নেতাকর্মীদের একটু সজাগ রাখার জন্য। এটা ছাড়া আর কিছুই নয়। জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, অভিব্যক্তিটা। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।